আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন জাগরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জাগরণ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি কেন নারীরা নির্যাতিত হচ্ছে, তার কারণ, প্রতিকার এবং প্রতিরোধের উপায় নিয়ে। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেখানে যারা সব সময় অবহেলার শিকার হন, অবজ্ঞার শিকার হন, রয়ে যায় তাদের সেই নির্যাতনগুলো আমাদের লোকচক্ষুর অন্তরালে। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে। আজকের আলোচনায় আমাদের সাথে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। শুরুতেই আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন মাধবী বড়ুয়া, উপপরিচালক, অবসরপ্রাপ্ত, মহিলা বিষয়ক অধিদপ্তর, এবং তার পাশেই রয়েছেন শতুপা মজুমদার, শিক্ষিকা, আইসেন। আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি মাধবী বড়ুয়া আপার কাছে জানতে চাই যে আমাদের সমাজে আমরা সাধারণত নারী শিশু নির্যাতনগুলো নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন রাখি, কিন্তু আমাদের সমাজে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রয়েছে যাদেরকে আমরা কখনোই ওভাবে আসলে সবসময় অবহেলার দৃষ্টিতেই দেখি। তো আপনার কি মনে হয়, যেহেতু আপনি একটি রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করেছেন, আপনার কি ধারণা যে তাদেরকে নিয়ে বিশেষভাবে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার কিংবা বিশেষ ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে? অবশ্যই আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে আমরা আলাদাভাবেই দেখতে হবে এবং দেখা উচিত। একটি দেশের মানে পুরা উন্নয়ন আমরা তখনই বোঝা যায় যখনই একজন প্রান্তিক অথবা পিছিয়ে পড়া শিশু হোক, মানে মানুষ, নারী শিশু সবাই যদি তারা নিরাপদে থাকে। তাই এই ক্ষেত্রে বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে এই আলাদা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমাদেরকে আলাদা নজর দিতে হবে। কারণ ওরা শুধু এই দেশের করুণার পাত্র নয়, ওরা সাংবিধানিকভাবে দাবি রাখে যে ওরা আমাদের দেশে মানে একদম সুনাগরিক হিসেবে যাতে বাঁচতে পারে। এই জন্য আমাদের সংবিধানেই আছে, সংবিধানে ২৮-এর ৪ ধারা অনুযায়ী ওইখানে তারা মানে সাংবিধানিক অধিকার আছে ওখানে। তারপর তাছাড়া আমাদেরকে আরও বেশি আলাদা করে তাদেরকে নজর দিতে হবে। এই জন্যই তারা এক নম্বর হচ্ছে উচ্চ ঝুঁকিতে তারা থাকে। তারা এক নম্বর হচ্ছে যে তারা এক নম্বর হচ্ছে তারা শিশু, তারপর আবার তারা বিশেষ চাহিদা সম্পন্ন। এই জন্য তারা মানে অনেক সময় মুখে প্রকাশ করতে পারে না, তাদের নির্যাতনেরগুলা প্রকাশ করতে পারে না। আপনার সাথে একটু যদি আপনি একটু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যদি একটু সংজ্ঞাটা দিতেন, আসলে আমরা কাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলবো? হ্যাঁ, আমি যদি বলি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা, মানে যারা শারীরিকভাবে যাদের অনেক সময় বিকলাঙ্গ দেখা যাচ্ছে, আর আবার যারা মানসিক বুদ্ধি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, তারপর আবার এগুলো তো জন্মগতভাবেও হয়, অনেক সময় বিভিন্ন দুর্ঘটনার কারণেও হয়। এগুলাকেই আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি। এই ক্ষেত্রে মানে শারীরিকভাবে তাদেরকে এক ধরনের বলা হয়, মানসিক প্রতিবন্ধী যারা তাদেরকে এক ধরনের, আবার যারা এবং উভয় ক্ষেত্রে বাক প্রতিবন্ধী তাদেরকে এইভাবেই আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আখ্যায়িত করতে পারি। রাষ্ট্রীয় স্বীকৃতি তো আছে, কিন্তু তাদের জন্য রাষ্ট্র আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে কিংবা সেটা পর্যাপ্ত কিনা? রাষ্ট্র আমাদের বললাম না আমি যে আমাদের সংবিধানের ২৮-এর ৪ ধারা অনুযায়ী ওদেরকে বিশেষভাবে মানে যত্ন নেওয়ার জন্য এবং তাদেরকে একদম মানে স্বাভাবিক জীবন ধারণের আসার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো সংবিধানে আছে। কিন্তু আমাদের দেশে আমাদের সরকার এখনো পর্যাপ্ত নয়। যেহেতু পর্যাপ্ত নয়, সেহেতু এদেরকে নিয়ে আমাদেরকে নতুনভাবে, বিশেষ করে আমাদের সরকার আলাদাভাবে দেখছে। সমাজসেবা অধিদপ্তরে সুবর্ণ কার্ড আছে, সুবর্ণ কার্ডের মাধ্যমে আমাদের এই শিশুদেরকে একটা আলাদাভাবে ওদেরকে কার্ড দিয়ে এদের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে।
অর্থাৎ তাদের জন্য আরো বিশেষ কেয়ারের ব্যবস্থা করতে হবে। করতে হবে। রাষ্ট্রীয় যে সেবা সেটা অব্যাহত আছে, কিন্তু সেটাকে আরো আরো ব্যাপকভাবে জোরদার করতে হবে, মানে বৃদ্ধি করতে হবে প্রোগ্রামগুলো। বৃদ্ধি করতে আমি হবে। আপনার কাছে আসবো আবার। আমি এবার সত্যপার কাছে আসছি। আপা, আপনি তো একজন শিক্ষিকা এবং আপনি আপনার বিশেষ যে চাহিদা সম্পন্ন শিশুরা রয়েছেন, সেই শিশুদেরগুলো নিয়েই আপনার মূলত কাজটা। তো আপনি এই কাজগুলো করতে গিয়ে আপনি কিভাবে, মানে তাদের প্রতি যে বৈষম্যগুলো হচ্ছে কিংবা তাদের প্রতি বেশ কিছু ভুল ধারণা রয়েছে মানুষের, আপনার অভিজ্ঞতার আলোকে যদি আমাদেরকে এই বিষয়টা একটু বিশ্লেষণ করেন। আজকে থেকে 5 বা 10 বছর আগে আমি যেটা বুঝতাম, মানুষ বুঝতোই না যে অটিজম কি বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চাহিদাটাই কি। মানুষ তাদেরকে খুব সহজে বলতো পাগল, না হলে ওরা অসুস্থ। এরপর মানুষ আস্তে আস্তে এখন বুঝতে শিখেছে এই ধরনের বাচ্চাগুলোকে, তখন তারা ভাবছে যে এই বাচ্চাগুলো কোনো কাজে না, তাদের কোনো ভবিষ্যৎই নেই, তারা কিচ্ছু পারে না। কিন্তু মানুষ এটা বুঝে না যে অক্ষমতা দিয়ে যদি আমরা ওদেরকে আখ্যায়িত করি, আমরা ওদেরকে অনেকটা পিছিয়ে দিব। এই বাচ্চাগুলোর ক্ষমতা অসীম, ওরা বিশেষভাবে সক্ষম। এই বাচ্চাগুলো, এই বিশেষ শিশুরা বিশেষভাবে সক্ষম বলতে পারি। তাদেরকে যদি আমরা ওই বিশেষভাবে শিক্ষা দিতে পারি, তাহলে তারাও অনেক ভালো ভালো কাজ করতে পারবে এবং আমাদের সমাজের অনেক উপকারে আসবে। এই যেমন আমরা আলবার্ট আইনস্টাইনের কথা বলতে পারি, স্টিফেন হকিং এর কথা বলতে পারি। এরাও কিন্তু বিশেষ বিশেষ সমস্যা ছিল, এরা অটিজমে আক্রান্ত ছিল বিশেষভাবে, কিন্তু এরাই আমাদের সমাজে অনেক অবদান রেখে গেছে। আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি ফেস করি, বাবা মারা সচেতন না। বাবা মারা যদি একটু সচেতন হন, তাদেরকে যদি আমরা ভিন্নভাবে শিক্ষাটা দিতে পারি, সোশ্যালাইজেশনটা তাদের বাড়াতে পারি, তাদের দেখা যায় বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সোশ্যালাইজেশনটা কম ডেভেলপ করে, তাদের মানসিক বিকাশটা আমাদের স্বাভাবিক মানুষের তুলনায় কম হয়। সোশ্যালাইজেশনটা কম ডেভেলপ করার পেছনে কারণগুলো কি মনে করেন? ওদের নিউরন ডেভেলপমেন্টে বাই বার্থই তারা এভাবেই জন্মগ্রহণ করে। আমাদের স্বাভাবিক মানুষের নিউরনগুলো যেভাবে ডেভেলপ করে, মেন্টাল নিউরনগুলো তাদের ওভাবে করে না। তখন তারা কি হয়, এরা যখন বড় হয় ওই সীমাবদ্ধতাটা নিয়েই বড় হতে থাকে। তখন যখন আমরা তাদেরকে সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে এঙ্গেজ করব, তাদেরকে শেখাবো। বাচ্চারা এমনিতে দেখা যায় 1 বছর বয়সে যা শিখছে, হাঁটতে শিখছে, দাঁড়াতে শিখছে, এই বাচ্চাগুলো হয়তো সেটা 6 মাস বয়সে বা 1 বছর বয়সে গিয়ে শিখতে পারছে না, ওরা শিখছে সেটা 4 বছর বয়সে গিয়ে। ওদের 2 বছর বয়সে কথা বলার কথা, কিন্তু ওরা দেখা যাচ্ছে কথা বলছে না, স্পিচ ডিলে। ওদের মেন্টাল বিকাশটাই ওভাবে হচ্ছে না, মানসিক বিকাশটা। তখন তাদেরকে কি করতে হয়, আমাদের ট্রেন করতে হয়, শেখাতে হয় ধীরে ধীরে। এক্ষেত্রে কি আপা পারিবারিক অবহেলাটাও কাজ করে? পারিবারিক অবহেলা অবশ্যই আছে, কারণ পরিবার বুঝতেই পারে না। যেমন আমি ঠিক গতকাল একটা বাচ্চা পেয়েছি, গ্রাম থেকে এসেছে, তার এডিএসডি আছে, সেও এক ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কিন্তু তার পরিবার জানেই না এটা। তাকে একটা স্কুলে দেওয়া হয়েছে, স্কুলে তাকে প্রায় সময় বলা হচ্ছে তুমি পারবে না, তুমি কিছু পারো না, তুমি হয়তো ওকে স্বরবর্ণ শিখতে দেওয়া হচ্ছে, ওকে 1-2 শিখতে দেওয়া হচ্ছে, কিন্তু ও পারছে না। ও যেটা মানুষ হয়তো একদিনে শিখছে, স্বাভাবিক বাচ্চা, ওর শিখতে সেটা 10 দিন সময় লাগছে বা 1 মাস সময় লাগছে। কিন্তু আমরা ধৈর্য ধরে তাকে যত্ন করে শেখাতে হবে, যেটা আমরা করি না। আমরা যখন তাকে বলি যে তুমি পারছো না, হচ্ছে না, তখন তো সে পিছিয়ে যায় আরো। আর তার মনের মধ্যে একটা ভয় থেকে যায় যে না, আমি মনে হয় পারবো না। সে পারে, আমি দেখলাম যে যখন আমি তার সাথে কাজ করছিলাম, তুমি পারবে, লেখো, চেষ্টা করো, আমি তাকে একটু দেখিয়ে দিয়েছি, সে পেরেছে। এখন এই জায়গাটায় আমাদের আগ্রহটা থাকতে হবে, আমাদের চেষ্টাটা থাকতে হবে যে ওদেরকে যেন আমরা এগিয়ে দিতে পারি। অর্থাৎ এখানে আমাদের ধৈর্যটা মেইন, ধৈর্য এবং শেখানোর একটা শেখার আগ্রহটা থাকতে হবে। আমি আপনার কাছে আবার আসবো আপা, আপনার কাছে জানতে চাই যে আপনি তো দীর্ঘ একটা কর্মর একটা অভিজ্ঞতা আপনার আছে, তো সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে কোন কোন জায়গায় এই কোন কোন বিষয়গুলো নিয়ে তাদেরকে অনেক বেশি অবহেলা করা হয় এবং সেই অবহেলাটা অনেক সময় নির্যাতনের একটা রূপ নেয়। তো সেই নির্যাতনের জায়গাগুলো আপনি কিভাবে চিহ্নিত করবেন? আসলে আমার দীর্ঘ চাকরি জীবনে আমি দেখছি ওরা নীরবে নিভৃতে অনেক সময় পরিবার থেকে, যেটা আপা বলছে, পরিবারে শুধু শারীরিক মানে অক্ষমতা না, তাদের এইটা সামাজিক এবং কাঠামোগতভাবে তারা অবহেলা হয়ে থাকে, অবহেলার মানে পাত্র হয়ে থাকে। পরিবার প্রথমে তাকে সুতপা আপা যেটা বললো যে পরিবার অনেক সময় বুঝতেই পারে না
এইখানে যেহেতু সে অবহেলা পায়, মানে যেহেতু সে অন্যান্য বাচ্চাদের মতো ওইভাবে মুভ করতে পারে না, তখন তাকে একটু পরিবারে অবহেলা করে, আচ্ছা তুমি থাকো আমরা, মানে এই ধরনের হলে প্রথমে পরিবার থেকে সে অবহেলা পাচ্ছে। তারপর সামাজিক ক্ষেত্রে যখন খোলামেলাভাবে স্কুলে যায়, স্কুলে প্রথমে ওই বাচ্চাগুলোকে প্রথমে তো নিতেই চায় না, ওদের আসন সীমিত, আবার ওইখানে বিশেষায়িত যেটা ট্রেনিং, উনি শিক্ষিকা, উনি বুঝবেন, ওনাদের জন্য কিন্তু গড়পড়তার শিক্ষা হলে হবে না, তাদের জন্য আলাদা একটা শিক্ষক লাগবে। এই ধরনের আমাদের ব্যবস্থা নেই, ট্রেন আপ শিক্ষা বিশেষায়িত বাচ্চাদের জন্য। এই ধরনের আমাদের গ্রাম লেভেলে বলেন, উপজেলা লেভেলে বলেন, জেলা লেভেলে ওই ধরনের স্কুলে এখনো শিক্ষকগুলো নিয়োগ হয়নি। এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সে বাধা পাচ্ছে, পরিবার থেকে বাধা পাচ্ছে, সামাজিকভাবে সে যখন সবার সাথে খেলাধুলা করে ওখানে সে ওইভাবে প্রাণবন্ত হতে পারে না, ওখানেও সে অবহেলা হচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যে আরও একটা কারণ দেখা যায়, আমি যেটা চাকরি জীবনে দেখছি, যে মানে তারা যৌন সহিংসতার ক্ষেত্রে ওরা বেশি শিকার হয়, কারণ ওরা যেহেতু প্রকাশ করতে পারে না, সেহেতু অপরাধীরা এটা ঢাল হিসাবে ব্যবহার করে। তো এইভাবে দেখা যাচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ওদেরকে যে ডাক্তারের কাছে নিতে হবে, এটাও অভিভাবকরা অনেক সময় বুঝতে পারে না। যখন বিশেষ করে আমাদের গ্রাম লেভেলের নিম্নবিত্ত পরিবারে যখন এই বাচ্চাগুলা আমরা যখন অনেক দেরিতে হলেও বুঝতে পারি, যখন ডাক্তারের কাছে নিই বা হাসপাতালে নিই, কিন্তু ওইগুলোর এই ধরনের শিশুদের জন্য চিকিৎসাগুলো একটু কিন্তু ব্যয়বহুল, কিন্তু তখন এগুলো তারা ওই নিম্নবিত্ত পরিবারের বাচ্চারা এগুলা মানে অ্যাভেল করতে পারে না। এই ক্ষেত্রে আমাদের জন্য এটা মানে বিভিন্নভাবে সে নীরবে নিস্তব্ধে একদম অবহেলার শিকার হচ্ছে, আমরা দেখছি এটা। অর্থাৎ তাদের অবহেলাটা একসময় আবার নির্যাতনের পরিবর্তন হচ্ছে। অবশ্যই যখন সে বারে আবার দেখেন, সে যদি অর্থনৈতিকভাবে তাকে যেহেতু তাকে যদি ট্রেন আপ করা না হয়, সে কি বিষয়ে দক্ষ ওই বিষয়ে তাকে ট্রেনিং দেওয়া না হয়, তাহলে সে তো অর্থনৈতিকভাবেও পিছিয়ে যাচ্ছে। তারপর তাকে যদি আমরা আবার দেখি, এই ধরনের শিশুদেরকে মানে পরিবারের অনেক সময় বিবাহ ক্ষেত্রে ওদের বিয়ে দেওয়া সম্ভব হয় না, তখন তারা একাকিত্ব হয়ে যায়, এখানেও সে নিস্তব্ধ মানে নীরবে সে নির্যাতনের শিকার হচ্ছে। তা আইনিভাবে যদি কোনো কারণে এই বাচ্চাগুলো আমরা যদি দেখি যে সহিংসতার শিকার হয়েছে বা যৌন সহিংসতা, কিন্তু যখন আইন আদালতে করতে যায় তখন কিন্তু এই বাচ্চাগুলো ওইভাবে তার সাথে কি হয়েছে ওই ঘটনাগুলো কিন্তু প্রকাশ করতে পারে না, তখনও সে আবারও নির্যাতনের শিকার হয়। অর্থাৎ এটা প্রমাণ করাটা অনেকটা জটিল, এবং আমাদের সংবেদনশীলতা, আমরা যখন আইনি প্রসেসগুলো যারা করে তারা কিন্তু এত সংবেদনশীল না, আমাদের ধৈর্যশীল না, তারা কি বলতে চাচ্ছে, বিচারক কিভাবে বোঝাতে পারছে, অনেক সময় হয়তো পাচ্ছে না, কিন্তু সেখানেও সেই নির্যাতনের শিকার হচ্ছে। এই ক্ষেত্রে তাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা করাটা মনে হয় খুব বেশি জরুরি। আপা আমি আবারও আসবো আপনার কাছে। আপা আপনার কাছে জানতে চাই, বিশেষায়িত যেই প্রতিষ্ঠানগুলো আছে সেখানে না গিয়ে নর্মালি জেনারেলি যেখানে স্টুডেন্টরা ভর্তি হয় সেখানেই ভর্তি হচ্ছে, এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু সেখানে দেখা যায় তাদের সাথে ওই ধরনের রিঅ্যাক্টটা করা হয় না, অর্থাৎ সে যে ডিসেবল এই বিষয়টাকে অনেক সময় বোঝা যায় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এই সমস্যাটাই বিশেষ শিশুরা সবসময় ফেস করে, যে ওরা সব জায়গায় গিয়ে অ্যাডমিশন নিতে পারে না, সব স্কুলে গিয়ে ওরা পড়তে পারে না। খুব রিসেন্ট বিশেষ শিশুদের মধ্যেও আবার একটা বিষয় আছে, ভাগ আছে। অনেকের আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো, আবার অনেকের হয়তো খুব হাইপার অ্যাক্টিভিটি আছে, বিভিন্ন ধরনের প্রবলেমে ওরা ফেস করে। তো যারা খুব মাইনর অটিজম বা বিশেষ শিশু, খুব অল্প সমস্যা যাদের আছে, দেখা যায় তারাও স্বাভাবিক বাচ্চাদের মতো স্বাভাবিক বাচ্চাদের স্কুলে গিয়ে পড়তে পারে না, তাদেরকেও খুঁজতে হয় যে বিশেষ স্কুলটা কোথায়। না, আমি অনেক সময় দেখেছি যে অনেক গার্ডিয়ান যারা আছেন তারা তার শিশুটার যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সেটা সে নিজেও মানতে রাজি না, এবং সে কি করে একটা জেনারেল স্কুলে তাকে দিচ্ছে। তো এই ধরনের প্রবলেমগুলো আসলে এখানে যে সমস্যাটা হয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটা যখন সাধারণ স্কুলে যায়, ওর যে সার্ভিসটা দরকার
ওর যেই যত্নটা দরকার সেই যত্নটা সে পায় না। কারণ এর গোড়াটা কিন্তু সমাজ থেকেই। আমাদের সমাজের সব মানুষরা যারা শিক্ষিকা হবে তারাই তো আগে সচেতন না যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কি। আমি জানি না তাদেরকে কি করতে হবে, তাদেরকে যে একটু বেশি কনসার্ন নিয়ে দেখতে হবে, বেশি যত্ন করতে হবে, আমি তো সেটাই করতে পারি না। সেটা সুযোগও স্কুল কর্তৃপক্ষ তৈরি করে দেয় না অনেক সময়। অনেক জায়গায় আসলে সমাজের ছোট ছোট প্রবলেমগুলো রয়ে গেছে। স্কুল প্রথম নিতে চায় না এই ধরনের বাচ্চাগুলোকে, যদিও কেউ অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে সেই বাচ্চাটা দেখা যায় ক্লাসরুমের একপাশে গিয়ে বসে আছে, সে সেই যত্নটা পাচ্ছে না। এরপর হচ্ছে তাকে বলে যে তুমি কিছু পারো না, তুমি ও যদি কিছু কথাও বলতে চায় তুমি পারো না, তুমি চুপ থাকো। এমন হতে পারে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তো আর সবসময় একই রকম, সে শারীরিক প্রতিবন্ধী হবে, মানসিক প্রতিবন্ধী হবে তাও তো না। কেউ হচ্ছে খুব তোতলাই, তারও একটা বিশেষ সমস্যা আছে, তো তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, বা তাকে নিয়ে সবাই হাসাহাসি করছে। এটাও কিন্তু একটা নীরব নির্যাতন। সবসময় যে চিৎকার করব, মারবো, একটা বাচ্চাকে মারলাম, নির্যাতন হলো, সেই বাচ্চাটা মানসিকভাবে ভেঙে পড়লো, তা কিন্তু না। এই যে বাচ্চাগুলোকে আমরা পিছিয়ে দিচ্ছি, পারবে না, করবে না, হাসাহাসি করছি, উপহাস করছি, এই বাচ্চাগুলো মানসিকভাবে ভেঙে পড়ছে। তাদেরকে যদি আমরা একটু পজিটিভ রেইনফোর্স দিই যে তুমি পারবে, তুমি যা করছো হচ্ছে, হয়তো অন্য 10টা বাচ্চার মতো ক্লাসে, আমরা সবাই ছোটবেলা থেকে যারা স্কুলে পড়ে এসেছি সবসময় একটা কথা বলি যে আমরা সবাই কিন্তু একই রেজাল্ট করতাম না, স্কুলে সবাই এক হতাম না। স্কুলে যেমন রোল 1 ছিল, রোল নাম্বার 80ও ছিল, সবার মেধা একরকম না। এই বাচ্চাগুলোকে যদি আমরা এভাবে ভাবি যে তাদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা তাদের মতো, আমাদেরও প্রত্যেকের, আমরা প্রত্যেকটা মানুষ একই রকম না, আমরাও মানুষরা ভিন্ন ভিন্ন, আমি একরকম, আপনি একরকম, আপা একরকম। তো এই বিষয়টা যদি আমরা মানতে পারি এবং সহজভাবে নিতে পারি, স্কুলের গণ্ডিটা যদি তাদের ওভাবে আমরা ওই এনভায়রনমেন্টে দিতে পারি যে না তোমরা 10 জনের মতো পারবে, উৎসাহিত করতে পারি, সেক্ষেত্রে হয়তো সেই বাচ্চাগুলো ভালো করতে পারবে ভবিষ্যতে। আপা, আপনার কাছে আমি সর্বশেষ প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে আসলে এই আমরা তখন আলোচনা করলাম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে। আসলে এই চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে যদি আমরা বলি যে এদের ডেভেলপমেন্টের জন্য যদি আমি বলি যে 3টা পদক্ষেপ নেওয়া খুব প্রয়োজন, তো আপনার পরামর্শ সেটা কি থাকবে? প্রথমে স্কুল শিক্ষাক্ষেত্রে আমাদের ওদের জন্য বিশেষ করে স্কুল প্রতিষ্ঠান করতে হবে রাষ্ট্রীয়ভাবে, এবং সেই সাথে শিক্ষকও নিয়োগ দিতে হবে। যে আপা বলল যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি শিক্ষক লাগবে শিক্ষাক্ষেত্রে, এবং হাসপাতালে প্রত্যেকটা শিশুদেরকে চিকিৎসার জন্য, বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের শিশুরা যদি বিশেষায়িত শিশু হয় বা নারী হয়, তাদের যেন চিকিৎসাটা অ্যাভেলেবেল হয়। যদি কোনো কারণে বিশেষায়িত শিশুরা যদি কোনো আইনি ইয়েতে হয়, সুরক্ষা দেওয়ার হয়, তাদের জন্য এটা জরুরি ভিত্তিতে বিচারের ব্যবস্থা করতে হবে। দীর্ঘসূত্রতা দিয়ে ওদের বিচার ব্যবস্থা করলে হবে না। ওনাদের জন্য, বিশেষ করে বিশেষায়িত শিশুদের জন্য বা নারীদের জন্য, এটার জন্য আইনি দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাছাড়া প্রতিটা এলাকায়, আমি যদি বলি যে মানে নিরাপদ এলাকা সিলেক্ট করতে হবে। প্রতিটা এলাকায় একটা কমিউনিটি ওয়াচ গ্রুপ মাধ্যমে এই এলাকায় কয়জন শিশু এরকম বিশেষায়িত আছে ডাটাবেস করলে, নারী কয়জন আছে, এগুলো ডাটাবেস করে ওদেরকে নিয়ে ওই জায়গায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। আসতে হবে। সর্বোপরি আমাদের সবাইকে এটা মানবিক হতে হবে, অনেকটা সংবেদনশীল হতে হবে। সেখানে যদি আমরা যার জায়গায় আমরা যদি প্রতিটা মানুষ যদি একটু সংবেদনশীল হই, এবং এই বিশেষায়িত শিশুদের বা নারীদেরকে যদি আমরা দক্ষতা ভিত্তিতে তাদের চাহিদা অনুযায়ী যদি আমরা ট্রেনিং দিই, তাহলে তারা নির্ভরশীল হবে এবং তারা অন্যের দয়া করুণার পাত্র হবে না। এবং আমাদেরকে এইগুলোই দেখতে হবে। আইনি ক্ষেত্রে যদি কোনো কারণে আইনি ক্ষেত্রে ওরা জটিলতা পড়ে যায়, তাদের হয়ে বিচার ব্যবস্থা এটা মানে প্রাধান্য দিতে হবে, আমি এটা মনে করি আর কি। তাদের প্রতি আমাদের অনেক বেশি সহনশীল হতে হবে, সাধারণ একটা বাচ্চার চেয়েও তাদের প্রতি অনেক বেশি আমাদের বেশি দায়িত্বশীল হতে হবে, এবং আমাদেরকে ওদের জন্যই আলাদাভাবে দেখা দরকার। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আপনার কাছে আমি জানতে চাই, এই যে আমরা দেখি যে এই বাচ্চাগুলোর প্রতি সমাজ, পরিবার সবাই একটা অবহেলার দৃষ্টি দেখে, তো আপনার আসলে তাদের প্রতি বার্তাটা কি থাকবে যে এদের প্রতি আমাদের কি ধরনের আচরণ করতে হবে? এবং আর সর্বশেষ আরেকটা বিষয় সংযোজন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে প্রতিষ্ঠানে আপনার যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আসলে আপনি কি পরামর্শ দিবেন এদের
পুনর্বাসনের জন্য? পরিবার বা সমাজ সর্বপ্রথম বুঝতে হবে এই বাচ্চাগুলোকে, অ্যাকসেপ্ট করতে হবে। বিশেষ শিশু আমাদের সমাজেরই একটা অংশ, আমাদেরই একটা অংশ, তারাও আমাদের পরিবারের অংশ, সমাজের অংশ। এই জিনিসটা আমরা মেনে নিতে পারলে আমাদের জন্য খুব সহজ হবে। আমরা কোথাও বিশেষ শিশু দেখে হাসবো না যে ও আমার যে আমরা কোথাও রেস্টুরেন্টে খেতে গেছি, ও খুব ছুটোছুটি করছে, আমরা এটা হাসবো না, এটা হাসি না। ওদেরকে যদি আমরা শেখাই তাহলে ওরা করতে পারবে। আর বার্তাটা থাকবে যে তাদের জন্য যেন আমরা সহযোগিতা, মানে তাদেরকে যেন করুণা না করি, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তারা ভিন্নভাবেও শিখতে পারে, একটু যত্ন, একটু সহায়তা পেলে তারাও আমাদের মতো করেই সমাজের সব কিছু স্বাভাবিকভাবে করতে পারবে। এই সুযোগটা আমরা তাদেরকে দেব। বাচ্চাগুলো স্বতন্ত্র একজন অন্যজনের মতো হবে। আমরা এটাকে নিয়ে মন খারাপ করব না। আমরা যেই শিশুটাকে পেয়েছি তাকে আমরা অন্য সব স্বাভাবিক শিশুর মতো করেই যত্ন করব, বড় করব, এবং তারা আমাদের বা সমাজের উপকারে আসবে অনেক। আমি শুরুতেই বলছিলাম স্টিফেন হকিংসের কথা। তিনি কিন্তু শারীরিক প্রতিবন্ধী ছিলেন, হাত পা নাড়াতে পারতেন না, কিন্তু তারপরও তার এমন অনেক উদ্ভাবন আমরা এখনো কাজে লাগাচ্ছি। আলবার্ট আইনস্টাইন। তাহলে আমরা যে ওনারা যদি পারেন, আমরাও আমাদের শিশুদেরকে পারি, একটু যত্ন করলে আরো ভালো কিছু করতে পারবে হয়তো। আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারা অভিশাপ নয়, বোঝা নয়। তাদের প্রয়োজন একটু বিশেষ যত্ন, একটু স্নেহ, একটু আদর। আমরা যদি তাদেরকে এই স্নেহটুকু দিই, তাহলেই তারা আমাদের মতো স্বাভাবিক মানুষ হিসাবে সমাজে বেড়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।